হুম। ঝরঝর অশ্রু ঝেড়ে উপর-নিচ মাথা ঝাঁকায় সুখ। হাত দুটো সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে বোঝায়, ওরা আমাকে ভীষণভাবে ছুঁয়েছে। ঘৃণ্য অপবিত্র ছিল সে ছোঁয়া। ছোট বাচ্চাকে আদর করার মতো তার কপালে আছড়ে আসা চুল সরিয়ে দিল বর্ণ। বলল, পাগলি, এমন কিছুই হয়নি, তুইও জানিস। ওরা জানে, আমি জানি, হয়তো আপনিও জানেন, ওরা নিজেদের বাসনা পূরণের সফলকাম হয়নি। কিন্তু ছুঁয়েছে তো, যেটা আমি শুধুমাত্র এক পুরুষের জন্যই আগলে রেখেছিলাম। ওরা আমায় কলঙ্কিত করে দিয়েছে নিমিষেই। সত্য কখনো গোপন থাকে না, সবাই জানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু যেদিন সত্যিটা সামনে আসবে, পুরো পৃথিবীকে হাজার বোঝালে ওরা বুঝবে না। আমি শেষ পর্যন্ত আমার সম্মান রক্ষা করতে পেরেছি সেদিন। ওরা ঠিকই সেই নামটা আমার সাথে জুড়ে দেবে, যেটা থেকে বাঁচতে আমি প্রাণ দিয়ে দিতেও প্রস্তুত ছিলাম। আমাকে স্ত্রীরূপে গ্রহণ করার অপরাধে ওরা আপনাকে প্রশ্ন করবে, হেয় করবে। আপনার নাম-যশ এক লহমাও ধূলিসাৎ করে দিতে সময় নেবে না। আমি এটা হতে দিতে পারি না। বর্ণ বাকরুদ্ধ চোখে অনিমেষ তাকিয়ে থাকল। চোখের সাদা অংশ জোড়া রক্তিম। জেনে শুনে ভালোবাসার মানুষকে অপমান, অপদস্থ, জঘন্য প্রশ্নের মুখে ছুঁড়ে ফেলা যায় না। আমি আপনার মতো অতটা স্বার্থপর নই। তাই আজ আপনাকে চিরদিনের মতো নিজের একান্ত করে পাওয়ার সুযোগ পেয়েও আপনার জন্য, আপনাকে ভালোবাসি বলেই আপনাকে ছেড়ে দিতে চাই। হৃদয়ে তোলপাড় তুলো কথাগুলো জানান না সুখ। ভেজা চোখে চাতক পাখির মতো বর্ণর প্রশস্ত বুকের দিকে চেয়ে রইল অপলক। খুব ইচ্ছে করছে ওই বুকটাতে মাথা রেখে মনের খোদাই মিটিয়ে অশ্রুপাত করতে। বৃদ্ধাঙ্গুলির চোখ মুছিয়ে দিয়ে বর্ণ আচমকা শক্ত করে বুকে চেপে ধরল সুখকে। বিড়বিড় করল, কেউ জানবে না, তারা কেউ বেঁচে নেই, কেউ নেই। ওই ঘটনার দাফন ওখানেই শেষ, পুনরাবৃত্তি হবে না কখনো। সুখ বোধ করি শুনল, অথবা শুনলই না। অনেকক্ষণ চোখ বুঝে চুপ করে পড়ে থাকলো বুকে। এরপর মাথা তুলে সরে আসে। বর্ণ ফের মোহিত চোখে সুখের গালে হাত রাখে। আঙুলে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, একবার স্বীকার কর, এখনো ভালোবাসিস। বাসি তো, হয়তো নিজের চেয়েও বেশি। প্রিয় পুরুষটিকে জানানো হলো না কথাটা, বরং জানালো, যেখানে আমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছি, সেখানে আপনাকে ভালোবাসি কি করে। উপন্যাস মাথা ঝাঁকালো বর্ণ। নো নিড, আমার একারটাই যথেষ্ট হবে। ব্যাস, সয়ে নে আমায়। তড়িৎ গাল থেকে বর্ণর হাত সরিয়ে দিল সুখ। বলল, ছোবেন না আমায়, হাতে নোংরা লেগে অপবিত্র হয়ে যাবেন। অচিরেই চোয়াল শক্ত করে বর্ণ কঠিন চোখে তাকায়। আমায় রাগাস না পড়, ব্যাপারটা তোর জন্য একটু সুখকর হবে না। কি করবেন? চোখের পলকে তার শক্তপোক্ত হাতের থাবায় এসে গলা চেপে ধরল সুখের। ঝটকায় মুখোমুখি এনে বলল, হিসিয়ে, সোজা দাফন করে দেব যদি আরেকবার আজে বাজে বকেছিস। ব্যথা পেলেও সুখ ছাড়া পাওয়ার জন্য মোটেও ছটফট করল না। শান্ত দিঘির মতো নীরব থেকে চোখে চোখ রেখে ঠোঁট নাড়ল। প্লিজ মেরেই ফেলুন আমায়, এরপর সব যাত্রা আজীবনের মতো শেষ হয়ে যাবে। ছেড়ে দেওয়া হয় তাকে। হাত মুঠোবদ্ধ করে অন্যত্র মুখ ফিরিয়ে রাগ সংবরণের চেষ্টা করে বর্ণ। মস্তিষ্কে যেন লাভা উতলে পড়ছে টকবক করে। গলায় হাত রেখে সুখ কেসে ওঠে। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে, এরপর লাজুক পাতার মতো গুটিয়ে যায়। বিগত দিনগুলোতে প্রতি মুহূর্তের মতো কল্পিত দৃশ্যটি আজও চোখের সামনে ভেসে উঠল। তার মতো মেয়েকে জীবনসঙ্গী করার অপরাধে পুরো এক সমাজ, যারা বর্ণকে ভালোবাসত, সম্মান করত, তারা আবার হেয় প্রতিপন্ন করছে, ঘৃণিত দৃষ্টি ছড়ছে। চোখের সামনে সব কিভাবে সহ্য করবে সে? এর আগে মরণই সই। ফোন বাজছে, কল এসেছে। বর্ণ কেটে দিল প্রথমবার। চুপসে যাওয়া সুখের দিকে কোমল দৃষ্টি ফেলে কাছে এগিয়ে দু বাহু ধরে বলতে নেয়, ফুল। কথায় কথায় শরীর ছুঁয়ে দেওয়াতে ভালোবাসা নিহিত থাকে না, ওটাকে ভোগ বলে। ভোগ করতে চান তো আমায় নিন, ইচ্ছে মিটিয়ে নিন, কোনো বাধা দেব না আজ। বর্ণর দৃষ্টিরা বোধ করি এক মুহূর্তের জন্য থমকে গেল। বিমূঢ় চোখে তাকালো সুখের নিষ্প্রাণ চোখে।
হাত আগলা হয়ে এসেছে ততক্ষণে। ঢোক গিলে ধীরে ধীরে হাত সরিয়ে গুটিয়ে নিল নিঃশব্দে। ফোনে কল এসেছে পুনরায়। কেমন বিমূর্ত চোখে সুখকে দেখতে দেখতে রিসিভ করে কান্নায় তুলে কটকট করে রুম ছেড়ে বেরিয়ে গেল। যাকে কথার বনে সুখ কখনো হারাতে পারেনি, কখনো যে হার মানেনি, আর সে নিঃশব্দে প্রত্যুত্তরবিহীন হারিয়ে গেল চোখের পলকে। হয়তো কণ্ঠ তার ভাষা হারিয়েছে। শিখদের নিবাসের পাশ ঘেঁষে বয়ে যাওয়া নদীর মতো পিচঢালা রাস্তার এক ধারে বর্ণর কার, ড্রাইভিং সিটে থম মেরে বসা, ফ্রন্ট মিররে ধূসর কালো মনে চোখজোড়া দৃশ্যমান। চকচক করছে রক্তিম চোখ দুটো। মাহিন নেই আজ। বর্ণ বুকে হাত রেখে কেমন হাঁসফাঁস লাগছে। হৃদয়টা অশান্ত। সে কি তবে ফুলের আচরণে কষ্ট পেয়েছে? কিন্তু এই অনুভূতি শূন্য পাথর হৃদয়ে দুঃখ কষ্টে উকি দেওয়া বারণ ছিল তো। বর্ণ গাড়ির ড্যাশবোর্ডের স্ক্রিনের দিকে নিষ্পলক চেয়ে থাকে। রুমের ফুটেজ ভাসমান তাতে। সুখ ফ্লোরে লেপ্টে বসে কাঁদছে ফুপিয়ে। হাতের মুঠোয় সেই শোপিস, ভালোবাসার প্রতীক লাভ আকৃতি পাথরের অভ্যন্তরে তাদের বিয়ের দিনের একটা মুহূর্তে থমকে আছে, যেটা সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে বর্ণর কাছ থেকে পেয়েছিল ভালোবাসা দিবস উপলক্ষে। পাথরটা বুকে চেপে রেখে ঠোঁট কামড়ে ধরে সুখ। জব জব চোখের পানি গাল বেয়ে অঝরে গড়িয়ে পড়ে। পাঁজরটা ছিঁড়ে যেতে চাইছে যন্ত্রণায়। তার সাথেই কেন এমন হলো? ভাগ্যটা অন্যরকম না হলেও পারত। ঢাকা শহরের পুরনো একজন বাসিন্দা মোখলেস। সংসারে ৩টি ছেলে মেয়ে। বড় ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকে এখন। বাবা মার ভরণ পোষণ নেওয়ার সময় নেই। পথে প্রান্তরে বেলুন বিক্রি করে এবং রিক্সা চালিয়ে বাকি দুটো মেয়ে এবং স্ত্রীর মুখে কোনো রকম দুমুঠো অন্ন তুলে দেয় মোখলেস। কখনো কখনো না খেয়েও দিন পার করতে হয়। নিত্যদিনের মতো আজও রাস্তায় বেরিয়েছিল লাঠির আগায় বেলুনের তোড়া গেথে। বাতাসে শীত শীত আবহাওয়া, অথচ আকাশ থেকে ছিটকে আসা সূর্যের তেজস্বী রশ্মির কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। রাস্তার কিনারে দাঁড়িয়ে ইতিমধ্যে কেবল ৩টে বেলুনই বিক্রি করতে পারল। এরই মাঝে দুটো জোয়ান ছেলে এলো কাছে। নেহাত মজা করে কথার কথা বলার ফাঁকে একজন আকাম্মত বেলুন কেড়ে নিতে চায়। মোখলেস তড়িৎ পিছু হেঁটে গেল। এখানে তার সন্তানদের হক গেঁথে আছে। বাড়িতে তেল মরিচ নেই। ছেলেটা ফের শস্ত দেখিয়ে কেড়ে নিতে গিয়ে ব্যর্থ। নিম্মত কামড়ে পঞ্চশার্ধ মোখলেসকে ভয় দেখিয়ে একসময় হুট করে হেসে ফেলল। মজা করেছিল এতক্ষণ। তারা চলে যেতে মোখলেস রাস্তায় বসে পড়লেন। ফতুয়ার বাহুতে অশ্রুতে ভেজা চোখ দুটো মুছে। নিম্ন শ্রেণীর দেখে সবাই এমনই মজা নেয়। এমন অনেকেই তাদের মতো হতদরিদ্রদের বিনোদনের পাত্র বানিয়ে পৈশাচিক আনন্দ পায়। অদূর থেকে দৃশ্যটি প্রত্যক্ষ করে আনমনে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ে জেসির। কিছু তিক্ত স্মৃতি কল্পনা করে। পরক্ষণে মাঝ রাস্তায় দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে ভেবেই তড়িৎ চোখ মুছে ঘাড় বাঁকিয়ে পাশে তাকালো। দুহাতে শপিং ব্যাগ নিয়ে মেহরাব বুড়ুকুসকে তাকিয়ে। মলে এসেছিল তারা। যদিও মেহরাব আসতে চায়নি জেসিকে নিয়ে, মায়েরা বলে কয়ে পাঠিয়েছে। জেসি কিছু বলতে চাইছিল কিন্তু জড়তা কাটিয়ে উঠতে পারছে না। মেহরাব তাকে ইতুউতি করতে দেখে গম্ভীর মুখে বলল, চলো। গাড়ি তো ওদিকে, শপিংও শেষ। আমরা এদিকে কেন এসেছি? মেহরাব জবাব দিল না। চুপচাপ হাসছে জেসি তার পিছু পিছু। সে খুব চাইছে ডক্টর যেন ওই কাকু থেকে অন্তত একটা হলেও বেলুন নেয়। তার চাওয়ার পূর্ণতা দিতে পর মুহূর্ত হাঁটতে হাঁটতে বেলুনওয়ালার নিকট চলে এলো দুজন। জেসি মেহরাবের আগেই অমায়িক গলায় বলে, কাকু, বেলুনের দাম কত? বেশি না মাজান, মাত্র 20 টেহা। একটা দিই। কত ভালোবেসে মাজান ডাকলেন তিনি। জেসির মনটা প্রফুল্লে নেচে উঠল। পরে মনে হয় তার কাছে তো কোনো টাকা নেই এই মুহূর্তে। আর চোখে মেহরাবের চেয়ে খানিক হেলে গিয়ে ফিসফিসিয়ে বলল, একটা কিনে দিন মশাই। বাড়ি ফিরে ভাইয়ের কাছ থেকে নিয়ে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেব। পিঙ্কি প্রমিস। দাঁতে দাঁত ঘষে মেহরাব চোয়াল শক্ত করল। তার টাকায় 2 হাত ভর্তি শপিং করে এসে এখন 20 টাকা ফেরত দেওয়ার বাহাদুরি দেখাচ্ছে। বাহ, কয়টা বেলুন আছে ওখানে? মেহরাবের প্রশ্নে মোখলেস ক্লান্তিময় হাসল। যে বাপজান, এখানে মোটে 60টা বেলুন। সব কটা দিয়ে দিন। কত টাকা হয়েছে? সবটি নিবেন?
আনন্দের চোখ চকচক করে উঠল তখন। মেহেরা ছোট শব্দ জবাব দেয়, হুম। একটা 20 টাকা কইরা, মোটে 140 টাকা আসে বাজান। দু হাতে শপিং ব্যাগ, টাকা দেবে কি করে? সব বেলুন নিচ্ছে দেখে জেসি খুশিতে আত্মহারা। ঠোঁটে হাসি চেপে মেহরাবের দিকে চেয়ে আছে ফেল ফেল। সে বলল, ব্লেজার জ্যাকেটের ভেতর পকেট থেকে ওয়ালেট বের করে ওনাকে টাকাটা দাও। জেসি থমথমে খেয়ে গেল। আমি? মেহরাবের ধারালো অস্ত্রের মতো চাহনি দেখে আস্তে করে ব্লেজারে হাত রাখে জেসি। পকেটের ভেতরে বুকের কাছাকাছি হৃদস্পন্দন ছুটছে ক্রমশ। ঢোক গিলে মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখে ওয়ালেট হাতে নিয়ে 200 টাকার একটা নোট ধরিয়ে দেয় কাকুকে। মা যান, বাকি টাকা না লইয়ে যান কই? ওটা আপনার কাছেই রেখে দিন কাকু। কখনো কোনোদিন পথে প্রান্তরে দেখা হলে একটা বেলুন দিয়ে শোধ করে দেবেন না হয়। ফের অশ্রু হানা দেয় মোখলেসের চোখে। খানিক আগের অশ্রু আর এই অশ্রুর মাঝে বিস্তার ফারাক। এটা কৃতজ্ঞতার, খুশির বহিঃপ্রকাশ ছিল। আপনাকে অনেকগুলো থ্যাঙ্কস। ওগুলো তোমার নয়, মিরাফের জন্য। জেসির হাসিটা দফ করে নিভে গেল। বেলুনগুলো সেও মিরাফের জন্য নিয়েছে, কিন্তু তাই বলে মুখের উপর বলে দেবে এভাবে? একটা তুমিও নিতে পারো। কথাটি বললে গাল ছিঁড়ে পড়ে যেত লোকটার। জেসি ফ্রন্ট সিটে বসতে বসতে বলল, আপনি একটা কুমড়ো পটাশ। বন তখন সদ্য ভার্সিটি উঠেছে। চোখে পৃথিবী জয় করার একটা আকাশ স্বপ্ন ঢাকায়। ভার্সিটির আশেপাশে কোনো অ্যাপার্টমেন্ট থাকছে, খাচ্ছে, ঘুরছে ফিরছে। যে ভ্রমণ প্রিয় ছিল খুব। পিকনিক ট্যুর নিয়ে পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে গ্রাম, দলবল জুট বেঁধে চষে বেড়াত মাসের অধিকাংশ দিন। প্রাণোজ্জ্বল প্রাবন্তন এক আসফিয়ান বর্ণ, অভ্রর মতোই অল্প বিস্তার, চঞ্চল স্বভাবের ছিল। তবে বয়সের পরিক্রমায় খানিকটা গম্ভীর ভাবও পরিলক্ষিত। দ্রুতই যে কারো সাথে সখ্যা গড়ে তোলার বিশেষ গুণ তার চরিত্রে বিদ্যমান। এমনই একদিন নাফিস নামের একটা ছেলের সাথে অল্প সময় বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। নামটা বাংলাদেশীয় হলেও ছেলেটা অদ্ভুত দেখতে, সবার চেয়ে আলাদা। চোখ দুটো দেশীয় ছেলেদের চেয়ে অনেকটা ভিন্ন বর্ণের। জানা যায় তার জন্ম বিদেশেই, তবে মা বাংলাদেশি, মা বেঁচে নেই, তাই মায়ের দেশ ঘুরে দেখতে এসেছে। তার ভাষ্যমতে এখানে এসে বর্ণর সাথে পরিচিত হয়ে তাকে বিশ্বস্ত মনে হয়েছে একমাত্র। যতদিন দেশে থাকবে ততদিন তাকে নিজের ফ্ল্যাটে রাখার সিদ্ধান্ত নিল বর্ণ। নাফিস প্রায়শই ক্লাবে যেত, ড্রিঙ্কসও নিত সব সময় সময়। বর্ণকেও নিয়ে যায় বন্ধুদের দোহাই দিয়ে। বিদেশের কালচারে বড় হয়েছে, একটু একটু সব দোষ থাকবেই। কথাটি মেনে নিয়ে বর্ণ তার সঙ্গ দিতে শুরু করে। বেশি দিনের তো ব্যাপার নয়, ব্যাস কদিন ঘুরে ফিরেই নিজ জন্মস্থানে ফিরে যাবে পুনরায়। জিসান জেসিকে একা ছাড়তে চাইতো না, আবার তখন ঢাকায় এসে খুঁটি গাড়ার সামর্থ্যও নয়। সে রংপুর শহরেই পড়তো সে সময়। ওখানে থেকেই বর্ণকে সাবধান করেছিল নাফিসের সাথে বেশি ক্লোজ না হতে, তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের সঙ্গ না দিতে। একদিন হঠাৎ বর্ণর ফোনে কল এলো নাফিজের। দুদিনের জন্য অন্য হোটেলে উঠেছিল সে। পর্যাপ্ত অ্যামাউন্ট না থাকায় এখন বিল পে করতে পারছে না। পরবর্তীতে টাকা নিয়ে বর্ণ গেল সেখানে, কিন্তু রুমে নাফিজ ছিল না। শুধু তাই নয়, পুরো হোটেল প্রায় ফাঁকা বললে চলে, গুটি কয়েক স্টাফ ছাড়া। মিনিট পাঁচেকের ভেতর হুড় করে পুলিশ ঢুকে গেল, যা ছিল বর্ণর কল্পনাতীত। কিছু বুঝে ওঠার আগেই দুজন পুলিশ ধরে নেয় তাকে। রুম জুড়ে তল্লাশি হয়, ড্রাগস মিলেছে রুমের আনাচে কানাচে। পরিমাণ এত বেশি ছিল যে যার দাম কোটি ছাড়িয়ে যেতে পারে সম্ভবত। এক নিমিষেই হাসি খুশি প্রাণোচ্ছল বর্ণর ভাগ্যর পাশা পাল্টে গেল। পুলিশের গাড়িতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় দূর থেকে নাফিসের দেখে এক ঝলক পেয়েছিল বর্ণ। ঠোঁটে পৈশাচিক হাসি টেনে হাত নাড়িয়ে তখন বিদায় দিচ্ছিল সে। গুড বাই বাড্ডি। সিয়াম, আরিয়ান, তামিম আর জিসান, তারা এসেছিল বর্ণকে দেখতে। বর্ণর কেবল একটাই অনুরোধ ছিল তাদের, যা কিছু হয়ে যাক, পরিবারের কেউ যেন জানতে না পারে এই জঘন্য ব্যাপারটা। এই শহরে মম ড্যাড দুজনের স্বপ্ন পূরণ করতে এসেছিল সে। তারা যদি জানতে পারে ড্রাগস পাচারে মিথ্যা সাজানো অভিযোগ, সে কারারুদ্র ঘৃণা ছাড়া কিছুই দেবে না তাকে।
হয়তো ত্যায্য করবে। বন্যর পৃথিবী একদিকে আর পরিবার অন্যদিকে। তাদের চোখে ঘৃণা দেখতে চায় না। অনেক চেষ্টার পরও বর্ণকে নির্দোষ প্রমাণ করতে পারল না জিসাররা। তার ফোনটাও নিয়ে নেওয়া হয়। নেওয়ার আগে বাড়িতে একটা ছোট্ট মেসেজ পাঠাতে পেরেছিল কেবল, আমায় খোঁজো না ড্যাড, আমি ফিরবো একদিন। বর্ণকে রাখা হলো অন্ধকার কুঠুরিতে, যেখানে সূর্যের আলো পৌঁছা বারণ। পরিবার, বন্ধুমহল, আলো বাতাস ব্যতীত নিঃসঙ্গ একাকী অন্ধকার ছোট ঘরটায় প্রীতিটি মুহূর্ত প্রতিটি মুহূর্ত, প্রতি সেকেন্ড এক একটা যুগের ন্যায়। উপরন্তু রোজ নিয়ম করে দুবার মোটা লাঠির আঘাত পড়ত পিঠে। কোন দোষে, কিসের শাস্তি তা জানানো হতো না। সময়ের পর সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বন্যর মাঝে পরিবর্তন আসে। চোখের চাহনি, মুখের কোমলতা লোপ পেয়ে রূপ নেয় গম্ভীর, অনুভূতি শূন্যর মতো। সময় এমনও গেছে যে স্বেচ্ছায় দেয়ালে ঘুষি মেরে নিজেকে নিজে রক্তাক্ত করত। লাঠির আঘাতগুলো তাকে প্রথমের মতো আর কাবু করতে পারে না ঠিকই, কিন্তু এই অত্যাচার, এই অন্ধকার, এই একাকিত্ব মস্তিষ্কের প্রতিটি কোষে হিংস্রতার অন্য এক বর্ণকে তৈরি করতে সাহায্য করেছে নিঃসন্দেহে। এরপরে একদিন নিয়মকার মতো পিঠে লাঠিয়াঘাত পড়ছিল, অথচ বর্ণর প্রতিক্রিয়া নির্বিকার। এমনভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন তাকে মারছে না, বরং মালিশ করে দিচ্ছে। পুলিশরূপী প্রচণ্ডটা ক্লান্ত হয়ে গেল। এরপরও বর্ণকে নিরুত্তাপ রেগে গালে চড় বসাতে চাইলে প্রথমবারের মতো বর্ণ হাত বাড়ালো লোকটার গলায়। টুটি এমনভাবে চেপে ধরল যে লোকটার শ্বাসরুদ্ধ হয়ে এলো প্রায়। কোনো রকম প্রাণ হাতে নিয়ে বেঁচে পালিয়েছে সেই সময়। পরদিন তো অধমৃত করে ছেড়েছিল। এরপর থেকে আর কেউ তাকে আঘাত করতে আসার সাহস দেখায়নি। দু ওয়াক্ত খাবার দিত, তাও দূর থেকে। এমনইভাবে ওই অন্ধকার কুঠুরিতে আলো বাতাস গায়ে না মাখিয়ে একদিন নয়, দুদিন নয়, প্রায় ১.৫ বছর আটকে রাখা হয়েছে তাকে। আদৌ সে জানত না ওটা কারাগার ছিল কিনা। অমানিশায় কাটানো প্রতিটি মুহূর্তের এক একটি দৃশ্য চোখের সামনে আজও ভাসছে বর্ণর। মস্তিষ্কের নিউরনে নিউরনে বিস্ফোরণ ঘটছে যেন। হাতে আগুনের মশাল নিয়ে ধীর পায়ে এক পা দু পা এগোলো সে। মুক্তির পর নাফিসকে অনেক খোঁজার পরও দেখা মেলেনি। তার সব ডিটেলস মিথ্যে ছিল। পরবর্তীতে ইনফরমেশন আসে, দেশে বিদেশে সে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। তন্মধ্যে একটা নাম জোসেফ জোয়ারদার। এক হাতে আগুনের মশাল রেখে বর্ণ অপর হাতটা সূক্ষ্ম মনোযোগে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। জীবনের প্রথম তার শুষ্ক পবিত্র হাতটা যে ব্যক্তির কলিজার রক্তে রঞ্জিত হয়েছিল, যিনি খুব দম্ভের সাথে সেদিন জজের দায়িত্ব পালন করে তার শাস্তির রায় শুনিয়েছিল। জজ ইন্দ্রজিৎ মার্কোর বাঁচার অন্তিম আকুতি, হাহাকার, প্রাণ হারানোর আর্তনাদ সব টিউশন মতো পৌঁছেছিল কর্ণকৌঠায়। কি যে শ্রুতিমধুর ছিল! চুকচুক শব্দ করে ধপ এই হাতের মশাল এই হাতে পার করলো বর্ণ। জোসেফের কাছাকাছি গিয়ে উপন্যাস পরখ করলো। এখন খানিকটা সুস্থ দেখাচ্ছে জোসেফকে। মূলত পুনরায় নতুন করে যন্ত্রণা দিতে সুস্থ করা হয়েছে। প্ল্যান চেঞ্জ করেছে বর্ণ। একেবারে মারা যাবে না তাকে, সুস্থ করবে, ফের টর্চার, এরপর আবার একটু সুস্থ করবে, অতঃপর আবার নতুন টর্চার। বিশ্বাস ভঙ্গ, ১.৫ বছরের দুঃস্বপ্নময় অন্ধকার জীবনের এক এক মুহূর্তে শোধ তুলবে। মশালের আগুনের উপর জোসেফের হাতটা সন্তর্পণে তুলে ধরল বর্ণ। ব্যথায় যন্ত্রণায় সে দাঁতে দাঁত চেপে থাকে। বর্ণর সামনে নত স্বীকার করা যাবে না, তবে সিদ্ধান্তে বেশিক্ষণ স্থির থাকতে পারে না, চেঁচিয়ে উঠল, না, তুই সেদিন ফ্রেন্ডশিপ পাতাতে আসতি না, বিশ্বাসঘাতকতা করতি না, আমার জীবনের ১.৫ বছর অন্ধকারে তলিয়ে থাকতো না, আমার ফুলের গায়ে কলঙ্ক লাগতো না, ও দুঃখ পেত না, আমি, আর না আজ এখানে তুই আমি হার জিত হয়ে মুখোমুখি দাঁড়াতাম। তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল বলে মনে পড়ে না। চল, আজ বলেই ফেল, কোন হিসাব, কোন বাহানায় এই হাইড অ্যান্ড সিক খেলায় মেতে উঠেছিস। আগুনের তাপে হাতের চামড়া কুঁচকে এসেছে প্রায়, জ্বলে ছিঁড়ে যাওয়ার জোগাড়। অস্থির গলায় আজ হারটা মেনেই নিল জোসেফ। বলছি আগুন সরিয়ে নে প্লিজ।
যন্ত্রণায় ছটফট করে ব্যথাতুর মুখে জোসেফ আওড়ায়। ড্যাডের প্ল্যানে সব হয়েছিল। নিরুত্তাপ মুখে সূক্ষ্ম দৃষ্টি মিলে তাকিয়ে রইল বর্ণ। জোসেফের বায়োডাটা তার বাবা সম্পর্কে কিছু উল্লেখ ছিল না। প্রশ্ন ছুড়ল দীর্ঘ গলায়, কোথায় ওই ব্লাডি বাস্টার্ড? জোসেফ একটু জিরিয়ে নেয়, হাঁ করে ঘন ঘন প্রলম্বিত শ্বাস ছেড়ে ক্ষীণ আওয়াজে বলে, হি পাসড অ্যাওয়ে। কারা যেন খুন করেছে ড্যাডকে 2 years ago। কারা? জানা যায়নি আজও। সেদিনের স্মাইলি বলটা হাতে ছিল বনর, সেটা দেখিয়ে বলো। তাহলে সেদিন আমার হাত থেকে তোকে বাঁচাতে চেয়ে এটা কে ছুঁড়ে গিয়েছিল? গেম খেলতে চাস আসফিয়ান বনর সাথে? ওয়াও, সুপার খিলাড়ি। আয়নার সামনে বসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে তুফা। শুকনো ঠোঁট, লিপ বাম শুকিয়ে গেছে, মুখশ্রী ফ্যাকাশে। তার কোলে গোলাপি রঙা একটা টেডি। টেডির বুকে দুটো শব্দ, লাভ ইউ জান। এটা দেওয়া হয়েছে তাকে ভালোবাসা দিবসের রাতে। তখন পুরো বাড়ি ঘুমান্ত। আচমকা ফোনে আননোন নাম্বার থেকে কল এলো। ধরপড়িয়ে ঘুম ছেড়ে উঠতেই পরপর দরজায় আলতো টোকা পড়ল, অথচ ওপারে কোনো মানব অস্তিত্ব ছিল না, ছিল কেবল এই টেডি। পরবর্তীতে না আননোন নাম্বারটা থেকে দ্বিতীয়বার কল এলো, আর না এই টেডির মালিক সামনে এলো। তুফা দ্বিধাগ্রস্ত। বাড়িতে সেদিন বাহিরের কেউ ছিল না, তবে কে দিল এটা? একবার মাহিরের নাম্বারটা মনে উদয় হলেও পরে নাক কুঁচকায় বিষণ্ণ মনে। উনি কেন আড়াল থেকে এসব দিতে যাবে তাকে? সে পাষণ্ডের জন্য পাগলিনী হলেও মানুষটা তো তার অনুভূতি সম্পর্কে জেনেও নির্বিকার।